নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর হোক গোটা দেশে, তার আগে ভেঙে দেওয়া হোক লোকসভা। কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক ব্যানার্জি। ভুলে ভরা ভোটার তালিকা অনুযায়ী হওয়া লোকসভা ভোট বাতিল করার দাবি অভিষেকের। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। ইতিমধ্যেই রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে। বুথ সশক্তিকরণ কর্মশালায় জানালো বিজেপির রাজ্য নেতৃত্ব। 50,000 বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বুধবার উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এভাবে দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। বললেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গেছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে তাদের দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছে। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়নি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয়, এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে পড়ে মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। পুলিশে বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন সাংসদরা। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। ব্যারিকেড টপকাতে দেখা যায় সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবদেরও। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। এদিকে দিল্লি পুলিশের তরফে মিছিল আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মিত্র, মিতালি বাগরা। এই নিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে একহাত নেয় তৃণমূল। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দেয় তারা। মঙ্গলবার বিমানবন্দর থেকে কার্যত এই একই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল, অশান্তি ছিল না। 300 জনপ্রতিনিধি গিয়েছিল 5 থেকে 7টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছাতেই দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতি সক্রিয় দিল্লি পুলিশ। এরপরই লড়াই জারি রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। জগন্নাথ ধামের পর রাজ্যের দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে।
21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোড় দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্গা অঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনও জানা যায়নি, পরে নাম জানানো হবে। দীঘার জগন্নাথ ধামের মতো দুর্গা অঙ্গনও একটি দর্শনীয় স্থান হবে বলেই আশা রাজ্য প্রশাসনের। বলে রাখা ভালো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরে ক্রমশই বাড়ছে পুণ্যার্থীর ভিড়। অথচ এই মন্দির নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। গত 18 জুলাই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার বঙ্গ সফরে তার মুখে একবারও জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়নি। পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। তার মাত্র 3 দিনের মাথায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে দুর্গা কালী স্মরণে মোদী বলেই খোঁচা দেন তারা। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। যদিও দুর্গা অঙ্গন কোথায় হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়েকে হারিয়েছেন 1 বছর হয়ে গিয়েছে। সঠিক বিচারের দাবিতে আজও পথে নির্যাতিতার বাবা মা। শনিবার তাদের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বাধার মুখে পড়ে মার খেতে হয় নির্যাতিতার মাকে। তারপরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতার বাবা। আজিকর হাসপাতালে মেয়েকে ধর্ষণ খুনের ঘটনার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন নির্যাতিতার মা। এই অভিযোগ তুলেই 2 দিন পর পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন নির্যাতিতার বাবা। সোমবার তিনি শেক্সপিয়র সরণি থানায় ইমেলের মাধ্যমে অভিযোগ দিয়েছেন বলে সূত্রের খবর। অভিযোগপত্রে তার দাবি, সেদিন অভিযানের সময় প্রথমে তার স্ত্রীর হাতের শাখা ভেঙে দেওয়া হয়, তারপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। আঘাতের জেরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধু পুলিশই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ, হাসপাতালে প্রায় 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরও কোনো ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি। পরিবর্তে হাতে আসে একটি ডিসচার্জের রিপোর্ট, যেখানে পুলিশের হামলার প্রসঙ্গ বাদ দিয়ে কেবল হেড ইনজুরি উল্লেখ করা হয়েছে। এই অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। তাদের ডাকে সাড়া দিয়ে মিছিলে যোগ দিয়েছিল বিজেপি। তবে দলীয় পতাকা ছাড়া পথে নামেন শুভেন্দু অধিকারীরা। দুপুর 12টা নাগাদ ধর্মতলা থেকে রওনা হওয়া মিছিল পার্ক স্ট্রিট মোড়ে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এই সময় মহিলা পুলিশ কর্মীর লাঠির আঘাতেই নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। কপাল ফুলে যায়, হাতের শাখা পলা ভেঙে যায়। ধস্তাধস্তির পর নির্ধারিত পথ ধরে রওনা হন নির্যাতিতার মা বাবা। তাদের সঙ্গে ছিলেন প্রায় 30 জন সমর্থক, যাদের মধ্যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তব বাগচিও ছিলেন। তারা রেস কোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে থাকেন। তবে মূল মিছিল তখনও পার্ক স্ট্রিট মোড়েই আটকে থাকে। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, রেস কোর্সের কাছেও তাদের পথ আটকে দেয় পুলিশ। সেখানে একের পর এক গ্রিল, শালবল্লা ও বাঁশের ব্যারিকেড বসানো হয়। মিছিল শুরুর আগে থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ, তাদের গাড়ি একাধিকবার আটকানো হয়েছে, এমনকি পুলিশের চোখ এড়িয়ে ধর্মতলায় পৌঁছতে হয়েছে। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিলেও পথে পথে ব্যারিকেড বসানো হয়েছে বলে অভিযোগ তার। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শিয়ালদহ রানাঘাট রুটে যাত্রা শুরু করেছে প্রথম এসি লোকাল ট্রেন। আর সেখানেই প্রথম দিনে বিনা টিকিটে ট্রেনে উঠে ভাইরাল এই যুবক, খসাতে হলো ফাইনও। রোববার রানাঘাট শিয়ালদার নতুন এসি লোকালের জমকালো উদ্বোধনের পর সোমবার সকালেই তা যাত্রী নিয়ে ছুটেছে। সকাল 8:29 রানাঘাট স্টেশন থেকে ঠিক সময় ছাড়ে পূর্ব ভারতের এই প্রথম এসি লোকাল। যাত্রীরা টিকিট কেটে সেলফি তুলে খুশি মুখে চড়ে বসেন ঝকঝকি কামরায়। কিন্তু সেই আনন্দযাত্রার মধ্যেই ঢুকে পড়ল নাটক। রেলের টিকিট পরীক্ষক হঠাৎই এক যাত্রীকে সন্দেহের তালিকায় ফেললেন। মহাশয় আসনের পাশে চুপচাপ বসেছিলেন, যেন কারো চোখে পড়ে গেলেই বিপদ। টিকিট চাইতেই তিনি অন্য কামরায় সরে যাওয়ার চেষ্টা করেন,
কিন্তু মিশন ইম্পসিবল বেশি দূর এগোতে পারল না। ধরা পড়তেই ফাঁস হলো আসল ঘটনা। টিকিট তো কাটাই হয়নি। শেষ পর্যন্ত 285 টাকা জরিমানা গুনে তবেই এসির অভিজ্ঞতা উপভোগ করতে হলো সেই যুবককে, যে ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। রেলের তরফে আগেই জানানো হয়েছে প্রত্যেকটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক এবং রেল পুলিশ। নজরদারিও বাড়ানো হবে। তারই মাঝে প্রথম দিনেই ধরা পড়ল বিনা টিকিটের বাহাদুর। রেলের হিসাবে প্রথম দিন মোট 2503 জন যাত্রী এই ট্রেনে চড়েছেন। যাত্রী পিছু ভাড়া 120 টাকা। ট্রেনটিতে আছে সামনে পিছনে মহিলাদের জন্য আলাদা কামরা, প্রত্যেকটি কোচে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম এবং 3 জনের স্টেইনলেস স্টিলের আসন সহ মোট 1126টি আসন। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ারও সুবিধা রয়েছে এই এসি লোকালে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মন্তব্য যেমন করে চলেছেন ট্রাম্প, তেমনি চাপিয়ে চলেছেন শুল্ক। ইতিমধ্যে ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্পের সরকার। এবার রাশিয়ার তেলের জন্য ভারতের উপর 50% শুল্ক নিয়ে মন্তব্য ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, রুশ তেল আমদানির জন্য ভারতের উপর আমেরিকা ধার্য করা 50% শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার মতে রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে, আর এই শুল্ক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়াকে এখন নিজের দেশ করার কাছে মন দিতে হবে। এত বড় দেশ, বিপুল সম্ভাবনা, কিন্তু তারা ভালো করছে না। তাদের অর্থনীতি এখন একেবারেই ভালো অবস্থায় নেই। আমাদের এই পদক্ষেপে তা আরও বিপর্যস্ত হয়েছে। ট্রাম্পের ইঙ্গিত, রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা ভারতকে শর্ত দিয়ে বলা হয়েছে, রুশ তেল কিনলে 50% শুল্ক দিতে হবে। এটাই ছিল মস্কোর জন্য বড় আঘাত। কয়েকদিন আগেই ট্রাম্প দিল্লি ও মস্কোর অর্থনীতিকে মৃতপ্রায় বলে কটাক্ষ করেছিলেন। মার্কিন প্রশাসন ভারতের উপর 25% প্রতিশোধমূলক শুল্ক চাপিয়েছে। সঙ্গে রুশ তেল আমদানিতে আরও 25% বাড়তি কর। ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%। ট্রাম্পের দাবি, তার শুল্ক নীতি শুধু আমেরিকার রাজস্ব আয় বাড়ায়নি, বরং 5টি বড় সংঘাত মিটিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারত, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়ার মতো দীর্ঘস্থায়ী বিরোধ। তিনি জানিয়েছেন, শুল্ক আমাদের শুধু টাকা দেয় না, শত্রুদের উপরও বিরাট প্রভাব ফেলে। রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, মস্কো যদি যুদ্ধের পথ ছেড়ে ব্যবসায় মন দেয়, তবেই সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে। রাশিয়ার কাছে মূল্যবান জমি আছে। যদি পুতিন ব্যবসায় মন দেন, যুদ্ধ নয়, তাহলে সব সম্ভব, মন্তব্য তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে প্রথম 2 মিনিটেই বুঝে যাব শান্তি চুক্তি সম্ভব কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। 2024 সালে সবচেয়ে বেশি খুন আমেরিকার রাজধানী শহরেই, জানালো হোয়াইট হাউস। দিল্লি এবং ইসলামাবাদ কত নম্বরে? 2024 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে। রিপোর্ট দিয়ে জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি এবং ইসলামাবাদের উল্লেখ। 2024 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে। রিপোর্ট দিয়ে জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি এবং ইসলামাবাদের উল্লেখ। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস জানিয়েছে, কলম্বিয়ার বোগোটা, মেক্সিকোর মেক্সিকো সিটিকেও ছাপিয়ে গিয়েছে ওয়াশিংটন ডিসি। সেখানে প্রতি 1 লক্ষ জনসংখ্যার মধ্যে 27.54 জন খুন হয়েছেন 2024 সালে। সেই জায়গায় দাঁড়িয়েছে বোগোটায় খুনের ঘটনার হার 15.1, মেক্সিকো সিটিতে 10.6। চতুর্থ নম্বরে রয়েছে ইসলামাবাদ, সেখানে খুনের ঘটনার হার 9.2। ভারতের নয়াদিল্লি 7 নম্বরে, প্যারিস 6 নম্বরে এবং লন্ডন 8 নম্বরে। ঘটনাচক্রে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আজই রাজধানীকে সন্ত্রাসমুক্ত করা হবে, সাধারণ মানুষকে নৃশংসভাবে খুনের দিন শেষ। হাই নিউজ নেটওয়ার্ক।
শুল্কযুদ্ধ ফের এক দফা এড়িয়ে গেল আমেরিকা এবং চীন। দর কষাকষিতে সময় দিতে আরও 90 দিন ব্যবসায় সংঘর্ষ বিরতি। গত জুলাই মাসেও সুইডেনের রাজধানী স্টকহোমে বৈঠকে বসে আমেরিকা এবং চীনের বাণিজ্যিক প্রতিনিধি দল। তবে ওই বৈঠকেও চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি। এই অবস্থায় 12ই আগস্ট সময়সীমা আরও বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ফের এক দফা শুল্কযুদ্ধ এড়িয়ে গেল আমেরিকা এবং চীন। বাণিজ্যের দর কষাকষিতে চূড়ান্ত রফা সূত্রের জন্য আরও সময় দিতে চায় দুই দেশই। চীনকে আরও 90 দিনের জন্য শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে অনুরূপ পদক্ষেপ করল চীনও। আমেরিকার ওপর 90 দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিল তারাও। এর আগে গত 12ই মে দুই দেশ 90 দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দুই দেশে একে অন্যের ওপর 115% শুল্ক কমিয়ে আনে। বর্তমানে চীনা বাজারে মার্কিন পণ্যের ওপর 10% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর 30% শুল্ক কার্যকর রয়েছে। তবে শুল্কের দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরতির ওই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মঙ্গলবার। তার আগেই দুই দেশ আলোচনার জন্য ফের 90 দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নিল। গত এপ্রিল মাসে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর থেকেই আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য সংঘাত শুরু হয়। দুই দেশই একে অন্যের ওপর শুল্ক চাপাতে শুরু করে। যদিও শুরুটা হয়েছিল ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ ছিল আমেরিকার বাজারে নিষিদ্ধ এই ওষুধটি চীন থেকে তাদের দেশে প্রবেশ করছে। তার জন্য শুল্কও চাপান চীনা পণ্যের ওপর। পরে এপ্রিলে নয়া শুল্ক নীতির সময় তা আরও বৃদ্ধি পায়। শুল্কে প্রত্যাঘাত করে বেজিংও। দফায় দফায় দুই দেশে একে অন্যের ওপর আঘাত এবং প্রত্যাঘাত চালাতে থাকে। এক পর্যায়ে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করে দেওয়া হয়। পাল্টা চীনও 125% শুল্ক চাপায় মার্কিন পণ্যে। তবে এই উত্তেজনা প্রশমিত হওয়ার আভাস মেলে গত মে মাসেই। মের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চপদস্থ কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরেই শুল্কযুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নেয় আমেরিকা এবং চীন। তার কিছুদিনের মধ্যেই 12ই মে দুই দেশ 90 দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার এবং বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে। এরপরে গত জুন মাসেও ট্রাম্প সমাজ মাধ্যমে দাবি করেন তিনি চীনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। তবে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ট্রাম্পের এই দাবির পরেও দেখা যায় দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা আলোচনায় বসছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ইসলামাবাদের শত্রু বালুচ লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা ওয়াশিংটনের। আসিম মনিরের আমেরিকা সফরের সময়ই ঘোষণা। বালুচিস্তান প্রদেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বালুচ বিদ্রোহী গোষ্ঠী। গত মঙ্গলবার রাতেও বালুচিস্তানের নৌশকি জেলায় বিএলএর বিদ্রোহীদের হামলায় নিহত হন এক মেজর সহ 3 পাক সেনা। বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মিকে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল আমেরিকা। বিএলএর সহযোগী মজিদ ব্রিগেডকেও জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। যদিও 2019 সালেই বিএলএকে স্পেশাল ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট তকমা দিয়েছিল আমেরিকা। ঘটনাচক্রে পাক সেনাপ্রধান আসিম মনির 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাওয়ার পরেও এই বিবৃতি দিল মার্কিন প্রশাসন। বালুচ বিদ্রোহীদের সঙ্গে মাঝে মধ্যেই পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে গত মার্চ মাসে। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা হয় ওই সময়। পুরো ট্রেনই কবজা করে নেয় বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ। ট্রেনে তখন 400 জনের বেশি যাত্রী। তাদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেন। নিহত হন 21 জন সাধারণ মানুষ এবং 4 জন সেনা। সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরও প্রাণ যায়। এই অবস্থায় সোমবার বিবৃতি প্রকাশ করে বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ এবং তার শাখা সংগঠন মজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি গোষ্ঠীর তালিকায় ফেলল আমেরিকা। বিবৃতিতে মার্কিন বিদেশ দপ্তরের দাবি 2019 সাল থেকে বিএলএ এবং মজিদ ব্রিগেড বিভিন্ন হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। পরে 2024 সালে করাচি বিমানবন্দর এবং গদার বন্দরের কাছে আত্মঘাতী হামলারও দায় স্বীকার করেছে বিএলএ। গত মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন বিদেশ দপ্তর। আমেরিকার দাবি ওই ট্রেন অপহরণের ঘটনায় সাধারণ মানুষ এবং সেনাকর্মী সহ 31 জন নিহত হন। সাম্প্রতিক সময়ে লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকেও জঙ্গি গোষ্ঠী বলে চিহ্নিত করেছে আমেরিকা। এই জঙ্গি গোষ্ঠী পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল। ঘটনাচক্রে বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।
বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে তৃতীয় রাষ্ট্রের মধ্যস্থতা নয়াদিল্লি অস্বীকার করার পর থেকেই এই টানাপোড়েন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। অন্যদিকে সংঘর্ষ বিরতিতে আমেরিকার মধ্যস্থতার দাবিকে স্বীকৃতি দেয় পাকিস্তান। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করারও প্রস্তাব দেয় ইসলামাবাদ। এই আবহে গত 2 মাসের মধ্যে দুবার আমেরিকা সফর সেরে ফেললেন পাক সেনাপ্রধান মনির। গত জুনে 5 দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন তিনি। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয় তার। আগস্টে আবার তিনি আমেরিকায় গিয়েছেন। তার সফরের মাঝেই এবার পাকিস্তান সেনার অন্যতম উদ্বেগের কারণ বালোচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করল আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে চলছে একটানা ভারী বর্ষণ। অন্যদিকে মাঝে দিন কয়েকের দুর্যোগের পর আপাতত ঝড় বৃষ্টির প্রকোপ কমেছে দক্ষিণবঙ্গে। গরমের কারণে বেড়েছে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তাছাড়া বুধবার সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী কয়েকদিনে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই দিন 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমার কোনো সম্ভাবনাই নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ওই দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।